অষ্টম শ্রেণীর ছাত্ররা তোমাদের যে প্রথম প্রাইভেট যে পরীক্ষার যে সিলেবাস আছে সেই অনুপাতে নিশ্চয় স্যার আগে কেউ স্যার পড়িয়েছেন নিশ্চয় স্যাররা। তো আমি দেখো যেটুকু পড়ানোর পেয়েছি সেটুকু তোমাদের পড়াচ্ছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো, পড়াশোনা করছো। তো দেখো ঠাকুমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি শুরু করছি। দেখো তোমাদের প্রথমে আছে জীবদেহের গঠন। জীবদেহের গঠন, হ্যাঁ, স্ট্রাকচার অফ বডি। জীবদেহের গঠন। জীবদেহের গঠন বলতে গেলে এবার আমাদেরকে জানতে হবে যে কিভাবে আমাদের একটা শরীর গঠিত হতে পারে। প্রথমে আমরা জানি কোষ, তোমাদের কোষ আছে, কোষ বা সেল। সেল কতকগুলি সেল নিয়ে তৈরি হয় টিস্যু বা কলা, কতকগুলি কলা বা টিস্যু নিয়ে তৈরি হয় অর্গান বা অঙ্গ, এবং কতকগুলি অঙ্গ নিয়ে তৈরি হয় সিস্টেম বা তন্ত্র, আর কতগুলো তন্ত্র মিলে তৈরি হয় আমাদের জীবদেহের একটা সম্পূর্ণ জীবদেহ। ঠিক আছে, দেখো প্রথমে হচ্ছে কোষ, সেল, কতগুলো কোষ মিলে গঠিত হয় কলা বা টিস্যু, কতগুলো টিস্যু মিলা হয় অর্গান বা অঙ্গ, কতগুলো অঙ্গ মিলা হয় তন্ত্র বা সিস্টেম, কতগুলো সিস্টেম মিলা হয় আমাদের বডি বা দেহ। এবারে কোষ বিভিন্ন কোষ হতে পারে হৃৎপিণ্ডের কার্ডিয়াক সেল, লিভার, কিডনি, রেনাল বা কিডনি যে কিডনি সেল হয়, ফুসফুসে লাংস সেল যেগুলো হবে সেগুলো কত সেগুলো কার্ডিয়াক সেল নিয়ে টিস্যু গঠিত হবে, বা বিভিন্ন অঙ্গের যে অঙ্গের যে সেলগুলো সেগুলো নিয়ে সেগুলো কলা গঠিত হবে। আবার কলাগুলো নিয়ে ধরো কলাগুলো কতগুলো কলার যোগফলই হবে একটা অঙ্গ সে কিডনি হতে পারে, হার্ট হতে পারে, ফুসফুস হতে পারে। আবার তন্ত্র বা সিস্টেম, ওই ধরো তন্ত্র বলতে আমাদের ধরো সার্কুলারিটি সিস্টেম বা সংবহন তন্ত্র, সংবহন তন্ত্র, সার্কুলারি সিস্টেম। রেচন তন্ত্র, বা রেনাল সিস্টেম। সিস্টেমটা বারবার লিখলে ট্রাই করে দিচ্ছি। তারপর শ্বসন তন্ত্র, রেসপিরেটরি সিস্টেম, স্নায়ুতন্ত্র, বা নার্ভাস সিস্টেম। ঠিক আছে, তাহলে দেখো সংবহনতন্ত্র বা সার্কুলারি সিস্টেম, সংবহনতন্ত্র শুধুমাত্র একটা হার্টেতেই কিন্তু সংবহনতন্ত্র হয় না, হার্ট তার সঙ্গে ভেন বা শিরা, আর্টারি বা ধমনী, রক্তচাপ বা ব্লাড ভেসেল, এই সমস্ত মাধ্যমে যে রক্ত পরিবাহিত হবে সেটা হচ্ছে সার্কুলারি সিস্টেমের সাথে একটা অঙ্গ নয়, অনেকগুলো অঙ্গ মিলে গঠিত হচ্ছে। রেচন তন্ত্র বা রেনাল সিস্টেম, কিডনির সঙ্গে আমাদের অন্যান্য অঙ্গ যুক্ত থাকবে, এবং কিডনি রেনাল সিস্টেম শুধুমাত্র কিডনির মধ্যে নেফ্রন আছে,
তারপরে কিডনি নেফ্রনের গঠন আছে, কিডনি দুটো পার্ট, তোমার দুটো পার্ট ভাগ করা হচ্ছে, সেই পার্টগুলো যেগুলো আছে সেই পার্টের বিভিন্ন কাজ আছে, ঠিক আছে। এবং কিডনির মধ্যে নেফ্রনকে বলা হয় কিডনি গঠনগত কার্যগত একক বলা হয় নেফ্রনকে। তাহলে শ্বসনতন্ত্র ফুসফুস, দুটো ফুসফুস থাকে, ফুসফুসের সঙ্গে হৃৎপিণ্ডের যোগাযোগ থাকবে এবং কীভাবে শ্বাসবায়ু আদান প্রদান ঘটছে, এই শ্বাসবায়ু কীভাবে যাতায়াত করছে সেগুলো সম্বন্ধে গঠিত শ্বসনতন্ত্র। স্নায়ুতন্ত্র আমাদের মস্তিষ্ক ব্রেনের সঙ্গে আমাদের সুষুম্না স্নায়ু কাণ্ড বা সুষুম্না স্নায়ু বা স্পাইনাল কর্ড যুক্ত থাকে। স্পাইনাল কর্ডের মধ্যে বিভিন্ন নার্ভ এবং নিউরোগ্লিয়ার সেল বিভিন্ন যুক্ত থাকবে, সেইভাবে তৈরি হবে স্নায়ুতন্ত্র। তাহলে এই সিস্টেমগুলো সম্বন্ধে তোমরা জানবে আস্তে আস্তে। একটা কোষ থেকে কিভাবে একটা তন্ত্রের সৃষ্টি হচ্ছে তোমরা জানতে পারবে, এবং এগুলো সমস্ত মিলিয়ে তৈরি হবে কিন্তু একটা দেহ বা বডি, ঠিক আছে। কোষ কাকে বলে? কোষ বা সেল হচ্ছে একটা সজীব পর্দাবৃত যা প্রোটোপ্লাজম নিয়ে তৈরি। প্রোটোপ্লাজম বলতে একটা ধাত্র অংশ যা জলীয় অংশ দ্বারা তৈরি। প্রায় একটা কোষের প্রায় 90% অংশ হচ্ছে জল দ্বারা তৈরি, যেটা স্বপ্রজননশীল এবং স্বনির্ভর, এবং যা কোষীয় বিপাক, কোষের মধ্যে সমস্ত কিছু বিপাক ক্রিয়া করে জীবদেহকে ধারণ এবং গঠন রক্ষা করতে সাহায্য করে, এবং জীবদেহের সমস্ত কিছু শারীরবৃত্ত ক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে, তাকে বলা হয় কোষ। কোষ হচ্ছে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক, ঠিক আছে। কোষকে বলা হয় জীবদেহের গঠনগত ও কার্যগত একক। গঠনগত ও কার্যগত একক বলা হয়। এবার দেখো কোষকে কখনো আমরা খালি চোখে দেখতে পাই না, আমরা মাইক্রোস্কোপে দেখতে হয় বা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয় একটা কোষের গঠন, এবং সেটা পরবর্তীকালে লাইট মাইক্রোস্কোপ, তারপর থেকে সেটা ইলেকট্রিক মাইক্রোস্কোপের তলায় দেখতে গেলে আরও উন্নত মানের ইলেকট্রিক মাইক্রোস্কোপে দেখতে হয়। কোষের বিভিন্ন অঙ্গাণু আছে, তার মধ্যে সাইটোপ্লাজম, তোমার নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো পরপর ভাগ আছে তোমরা জানবে। তাহলে এগুলো ভাগগুলো আমাদের দেখতে হয়, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ যা আছে সেই অনুপাতে যেটুকু পড়াতে হয় সেটা বলতে হবে বেসিক। এবারে আমাদের কোষের বিভিন্ন ভাগ আছে, যেমন স্নায়ু কোষ, রক্তকণিকা যেগুলো আছে, রক্তকোষ, যে ব্লাড সেল এগুলো রক্তকণিকাগুলো, তারপরে পেশি কোষ, স্নায়ু কোষ, এইভাবে বিভিন্ন কোষের ভাগ আছে। তো দেখো তোমাদের প্রথমে আছে পেশি কোষ। পেশি কোষ কি? যেটা গঠনে লম্বা হবে, এবং পেশি কোষ তিন ধরনের: সরক পেশি, অরক পেশি এবং হৃৎ পেশি। সরক পেশির ক্ষেত্রে তোমার প্রান্ত দুটি ছুচালো, সরক পেশির ক্ষেত্রে তোমার প্রান্ত দুটি মসৃণ প্রকৃতির হবে এবং নলাকার হবে, এবং অরেখ পেশির ক্ষেত্রে প্রান্ত দুটি ছুচালো হবে এবং মাকু আকৃতি গঠন করবে। তাহলে সরেখ এবং অরেখ পেশি আছে, ঠিক আছে। তোমাদের যেখানে সিলেবাস অনুযায়ী সরেখ পেশি হচ্ছে তন্তুময় এবং নলাকার, সরেখ পেশি হচ্ছে তন্তুময় এবং নলাকার, এবং অরেখ পেশি হচ্ছে মাকু আকৃতির এবং ছুচালো, প্রান্তগুলি হচ্ছে ছুচালো বিশিষ্ট। আর তোমাদের আছে হৃৎ পেশি সেটা হচ্ছে হৃৎপিণ্ডে অবস্থান করবে, এবং সরেখ পেশি হচ্ছে আমাদের অন্তঃকঙ্কালের সঙ্গে বা অন্তঃকঙ্কাল বা অস্থির সঙ্গে যুক্ত হবে সরেখ পেশি, এবং অরেখ পেশি আমাদের আন্তঃযন্ত্র মানে বিভিন্ন পৌষ্টিনালী থেকে, নার্ভাস সিস্টেম থেকে, মূত্রথলি এইসবের সঙ্গে যুক্ত হবে, ঠিক আছে। তাহলে সরেখ পেশি হচ্ছে এটা হচ্ছে তন্তুময়, এক নম্বর হচ্ছে তন্তুময়, দু নম্বর হচ্ছে এটা নলাকার। তন্তুময় পেশি, তন্তুময়,
প্রান্তগুলি সূচালো এবং মাকু আকৃতি দেখতে হবে। মাকু মানে এইভাবে আকারে দেখতে হবে, মাকু এরকম আকারে দেখতে হবে, মাকু এরকম মাকু আকৃতি, ঠিক আছে? খোলা টাইপের হবে, মাকু আকৃতি হবে। আর এটা হচ্ছে হৃৎপেশি। এটা হৃৎপিণ্ড অবস্থান করে কার্ডিয়াক মাসেল যেটা, ঠিক আছে? হৃৎপেশি বা কার্ডিয়াক মাসেল এটা হৃৎপিণ্ড অবস্থান করে। হৃৎপিণ্ডের কেননা আমাদের হৃৎপিণ্ডের অনবরত যেদিন থেকে আমাদের মানে মাতৃগর্ভে যেদিন থেকে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ শুরু হয়েছে সেদিন থেকে যে হৃৎপিণ্ড চলছে, এবার যতদিন না আমরা মারা যাবো ততদিন চলবে। তাহলে এর মধ্যে তো পেশি সংকোচন দরকার এবং এর জন্য আলাদা কোনো পেশি প্রয়োজন। তাহলে এখানে হৃৎপেশি একটা স্পেশালাইজড করা হয়, তাহলে এর জন্য হৃৎপেশি বা কার্ডিয়াক মাসেল এগুলো বলা হচ্ছে। হৃৎপেশি হচ্ছে আমাদের মানে ছন্দবদ্ধ নীতিতে সব অনবরত চলে চলেছে, ঠিক আছে? এখানে কখনো মানে কখনো বন্ধ হবে না, বন্ধ হলে তো আমরা মারা যাবো, ঠিক আছে? এবার দেখো কি আছে তোমাদের পেশি কার্যকারিতা। পেশির কাজ দেখো যে আমরা হাত পা নাড়ছি, এটা তো সংকোচন প্রসারণে হাত পা থেকে শুরু করে আমাদের বিভিন্ন শরীরের চলন বলন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের ক্ষেত্রে পেশির প্রয়োজন, আর পেশির প্রয়োজন। তারপরে আমাদের যে শরীরে বিভিন্ন যে আন্তর্জাতীয় যে আমাদের যে এই যে শ্বাস গ্রহণ করছে যে মধ্যচ্ছদা পেশি আছে আমাদের এখানে ওঠানামা করতে সাহায্য করছে, এবং আমাদের কিডনিতে যে মূত্রথলিতে যে আমাদের মূত্রথলিতে যে স্ফিংটার পেশি আছে সেই স্ফিংটার পেশি আমাদের মূত্র বা ইউরিনেশন কখন হবে না হবে কীভাবে নিয়ন্ত্রিত হবে সেটা নিয়ন্ত্রণে সাহায্য করে। তারপর আমাদের প্রশ্বাস নিঃশ্বাসের জন্য যে ইন্টারকস্টাল পেশি এবং আমাদের যে মধ্যচ্ছদা আছে ইন্টারকস্টাল পেশি সেটা আমাদের উঠানামা করার মাধ্যমে আমাদের শ্বাসকার্য নিয়ন্ত্রণে সাহায্য করে। তারপর আমরা হাত পা অঙ্গ সঞ্চালন করছি এসব। হৃৎপিণ্ডের ক্ষেত্রে কার্ডিয়াক মাসেল যেটা আমাদের অনবরত চলেছে সেই কার্ডিয়াক মাসেল হৃৎপিণ্ড চলনের জন্য আমাদের পেশি সঞ্চালনের কাজে লাগে। এইভাবে আমাদের শরীরে হৃৎপেশি এবং এই কার্যকারিতা সম্পন্নের মাধ্যমে আমাদের দেহের বিভিন্ন শারীরিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে। এবার তোমাদের আছে একটা স্নায়ুকোষ বা নিউরনের একটা গঠন তোমাদেরকে আঁকতে হয় এবং এর গঠন বর্ণালী ব্যাখ্যা করতে হয়। তো দেখো সেটা আমি আঁকছি। নিউরনের ক্ষেত্রে তোমার সাধারণভাবে একটা ছবি আঁকবে। এটা হচ্ছে কোষদেহ মধ্যে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গোল্গি বডি ইত্যাদি থাকবে। গঠন করবে ডেনড্রন বলে, ডেনড্রন এগুলো সূক্ষ্ম শাখা করে বলা হয় ডেনড্রাইট। এইখান থেকে অ্যাকশন তৈরি হচ্ছে বলে হবে একে অ্যাকশন হিলক, ঠিক আছে? এবং এইটাকে যে মাঝের যে দ্বন্দ্বটা আছে এই মাঝের দ্বন্দ্বটাকে বলা হবে অ্যাকশন সিলিন্ডার। ঠিক আছে? এরপরে দেখো তোমাদের যেগুলো আছে, এরপরে তোমাদের সাইন্যাপটিক নব, এটাকে বলা হয়
সাইন্যাপটিক নব, সাইন্যাপটিক নব, রেনভিয়ার পর্ব, এই যে মাঝে যে অংশটা আছে এটা বলা হয় রেনভিয়ার পর্ব। হ্যাঁ, এটা বলি তোমাকে দেখো। আর এই যে পুরো পার্টটাকে বলা হয় প্রান্তটাকে বলা হয় নিউরেল এনভেলপ। দেখো এই যে কোষ দেহ, এটা নিউরন বা এটা স্নায়ু কোষ, স্নায়ু কোষ সব হয় নিচে লিখতে ফিগার, আমি কিন্তু তোমার বুঝার জন্য একটু বলে দিচ্ছি। স্নায়ু কোষ, স্নায়ু কোষের এগুলো হচ্ছে, এটা হচ্ছে কোষ দিয়ে বলে। এখানে আবার নিউরন দানা থাকে। দেখো স্নায়ু, এটা হচ্ছে কোষ দেহ বলে। কোষ দেহে এইগুলোকে বলা হয় ডেনড্রন। যে প্রবর্ধক থেকে যে শাখা প্রশাখা বের হয় সেগুলো হচ্ছে ডেনড্রাইট। কোষ দেহের মধ্যে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, বডি বিভিন্ন যেসব কোষীয় অঙ্গাণু সেগুলো থাকবে। কোষ দেহের মধ্যে একমাত্র নিউরন দানা থাকবে। এটা হয়ে গেল কোষ দেহ হলো, ডেনড্রন হলো। এবারে হচ্ছে অ্যাকশন তৈরি হবে, যে পুরো এই দণ্ডাকার অংশকে অ্যাকশন বলে। অ্যাকশন হিলক থেকে অ্যাকশন তৈরি হচ্ছে। এই যে সরুর মতো সুতোর মতো ভিতর থেকে নেমে যাচ্ছে, এটাকে বলা হয় সিলিন্ডারের মতন লম্বা একজন অ্যাকশন, সিলিন্ডার বলছে অক্ষদণ্ডটাকে, ঠিক আছে। এবারে অ্যাকশনটা এক্সোপ্লাজম দ্বারা, এই যে এক্সোপ্লাজম দ্বারা পরিপূর্ণ থাকে, ঠিক আছে। এক্সোপ্লাজম দ্বারা পরিপূর্ণ থাকে, ঠিক আছে। এই এক্সোপ্লাজম গুলো এক্সোলেমা দ্বারা পর্দাবৃত অবস্থায় থাকছে। এক্সোপ্লাজম গুলো পর্দাবৃত অবস্থায় থাকছে। তাহলে অ্যাকশন সিলিন্ডারকে বেঁধে রেখেছে এক্সোপ্লাজমকে এক্সোলেমা দ্বারা পর্দা দ্বারা আবৃত করে রাখা হচ্ছে। এক্সোলেমা পর্দা দ্বারা আবৃত করা হচ্ছে এবং সোয়ান কোষ যুক্ত, এগুলোকে বলা হয় সোয়ান কোষ বলে এগুলোকে। সোয়ান কোষগুলো যখন এক্সোপ্লাজমকে পর্দাবৃত অবস্থায় করে রাখবে তখন সেটাকে বলা হয় নিউরেলেমা, ঠিক আছে। তাহলে অ্যাকশন সিলিন্ডারকে যখন ধাত্র অংশটা থাকে সেটা এক্সোপ্লাজমকে যে পর্দা দ্বারা আবৃত করা থাকে এক্সোলেমা, এবং এক্সোলেমাটা যখন সোয়ান কোষ দ্বারা পর্দাবৃত অবস্থায় থাকবে তখন তাকে বলা হবে নিউরেলেমা। নিউরেলেমাকে দিয়েছি শেষ করতে নিউরেলেমা। এবং এই নিউরেলেমা এবং এক্সোলেমা এর মধ্যবর্তী অংশ থাকে, এই নিউরেলেমা এবং এক্সোলেমার মধ্যবর্তী অংশ থাকবে যে এই জায়গাটাতে মায়োলিন শিট বলে একটা অংশ থাকবে। মায়োলিন শিট, তাহলে কি বললাম আরেকবার রিপিট করি। অ্যাকশন সিলিন্ডারকে ধাত্র অংশ দ্বারা যুক্ত থাকবে সেটা হচ্ছে এক্সোপ্লাজমকে পর্দাবৃত অবস্থা থাকবে এক্সোলেমাকে আবার সোয়ান কোষ দ্বারা যে পর্দাবৃত অংশ থাকবে তাকে বলা হবে নিউরেলেমা। নিউরেলেমা এটা এক্সোলেমার যেটা মধ্যবর্তী অংশ বা তাকে যে অংশ দ্বারা যুক্ত থাকবে সেটাকে বলা হয় মায়োলিন শিট, তার মধ্যে পরিপূর্ণ অবস্থা থাকবে। মায়োলিন শিট এক্সোলেমা নিউরেলেমা মধ্যবর্তী অংশে অবস্থান করবে সেটাকে বলা হয় মায়োলিন শিট। এক্সোলেমা নিউরেলেমা মধ্যবর্তী অংশে মায়োলিন শিট অবস্থান করে। একটা লিপিড পর্দা থাকে, লিপিড পর্দার পরে এক্সোলেমা নিউরেলেমা মধ্যবর্তী অংশে একটা লিপিড পর্দা থাকে সেটাকে বলা হয় স্ফিঙ্গোমায়োলিন লিপিড দ্বারা গঠিত হয়। এটা স্ফিঙ্গোমায়োলিন বা লিপিড পর্দা থাকে এক্সোলেমা নিউরেলেমার মাঝে, এটাকে বলা হয় মায়োলিন শিট। এবং এটা হলো আর এই যে দুটো যে সোয়ান কোষ, এই দুটোকে সোয়ান কোষ বলছে। সোয়ান কোষটা পরস্পর যুক্ত থাকে, রেনভিয়ার পর্ব দ্বারা যুক্ত থাকে এবং পুরো কোষ দিয়ে শেষ অংশটা হচ্ছে কতগুলো স্নায়ু সংযোগ বা সাইন্যাপটিক নব দ্বারা পরবর্তী স্নায়ুর সঙ্গে যুক্ত থাকে। তাহলে এইটা একটা গঠন। আবার এখান থেকে আবার ডেনড্রন একটা গঠিত হবে, আবার এইভাবে বা উপরে আরেকটা কিন্তু নিউরনের একটা সাইন্যাপটিক নব যুক্ত আছে।
এইভাবে আমাদের একটা কি, যেমন দড়ির সঙ্গে আরেকটা দড়ি, আরেকটা দড়ির সঙ্গে আরেকটা দড়ি এইভাবে যুক্ত থাকে, সেইভাবে এটা আমাদের নিউরন কিন্তু এভাবে করে। এইভাবে স্নায়বিক উদ্দীপনা আমাদের মানে মস্তিষ্কে প্রথমে ধরো কোথাও জেনে রাখো, এটা পরে পড়বে। ধরো মশা কামড়ালো, তো এখানে গ্রাহক অংশ দিয়ে আমাদের মস্তিষ্কে গেল, এবং এটা মশার কামড়ার পর আমাদের চাপড়াতে হবে, মানে আমাদের স্নায়বিক উদ্দীপনার মাধ্যমে এটা মশাটা ছড়াতে হবে। গ্রাহক অংশে মস্তিষ্ক কারক অংশের মাধ্যমে বা প্রেরক অংশের মাধ্যমে কিন্তু সেটাকে ছড়াতে সাহায্য করে। এইভাবে আমাদের এই যে যেটা যাচ্ছে, গ্রাহক যাচ্ছে, গ্রহণ হচ্ছে, প্রতিটা নিউরন স্টেপ বাই স্টেপ হয়ে যাচ্ছে, আবার সেটা কারক অংশের মাধ্যমে আবার সেটাকে ছড়ানোর জন্য স্নায়বিক উদ্দীপনা গৃহীত হয়, স্নায়বিক উদ্দীপনা পরিবেশিত হচ্ছে। এইভাবে আমাদের স্নায়ু স্পন্দন পরিবাহিত হয়। ঠিক আছে? তাহলে এবারে কি তোমাদের আছে স্নায়ুকোষের কাজ। স্নায়ুকোষের কাজ কি? এই যে বললাম, উদ্দীপনা গ্রহণ করা, এবং সেটা উদ্দীপনা গ্রহণ করে আমাদের যে প্রান্তীয় বা যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেখানে উদ্দীপনা গ্রহণ করা, এবং সেই উদ্দীপনার যে সাড়া প্রদানের মাধ্যম, এটা কারক অংশের মাধ্যম দিয়ে সেই উদ্দীপনা সাড়া প্রদান করা হয়। এবং আমাদের যে শরীরের যে বাহ্যিক যে পরিবেশের সঙ্গে তাপমাত্রা, তোমার বিভিন্ন যে পরিবেশের মানে বৃষ্টি থেকে শীত, গরম, গ্রীষ্ম, বর্ষা এগুলো অনুভূতকরণ করার মাধ্যমে স্নায়বিক উদ্দীপনা আমাদের শরীরে কাজ করে। আমাদের কোনো ভয়, ভীতি, সেটাও স্নায়বিক উদ্দীপনার মাধ্যমে। আমাদের বিভিন্ন শরীরের শারীরবৃত্তীয় কাজ, সেগুলো নিয়ন্ত্রণে সাহায্য করে। আমাদের যে দর্শন, শ্রবণ, স্বাদ গ্রহণ করা, দর্শন করা চোখের সাহায্যে, এগুলো পরে জ্ঞানেন্দ্রিয় পরে পড়বে, জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে পড়ছে এগুলো। দর্শন, শ্রবণ, শুনতে পাচ্ছি, শ্রবণ, চোখে দেখা, কথা বলা, খাদ্য গ্রহণে যে স্বাদ অনুভব করা, তাহলে এগুলো হচ্ছে স্নায়ুকোষের কাজ। তাহলে স্নায়ুকোষ আমাদের সম্পূর্ণ যে শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণে সেটা সাহায্য করে। ঠিক আছে? তোমরা তাহলে এইটুকুই পড়ো, আস্তে আস্তে আরেকটু সিলেবাস এইভাবে আগাবে, তোমার বাড়িতে পড়াশোনা করো।